শুভ সকাল, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতনে। আজ আমরা কথা বলবো স্বাস্থ্য খাত সংস্কার কমিশন নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মিডিয়া সেল প্রধান অধ্যাপক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেল। কেমন আছেন স্যার? আমি আছি আলহামদুলিল্লাহ। স্যার, আপনার সাথে আমার পরিচয়ের প্রধান সূত্র হলো আপনি আমার শিক্ষক। আপনাকে আসলে সেভাবেই সবসময় দেখেছি এবং আপনি আমাদের স্টুডেন্ট লাইফে যারা জনপ্রিয় শিক্ষক ছিল তার মধ্যে একজন ছিলেন এবং আপনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন আমাদের সবার কাছে। আপনার কাছ থেকে আমরা ওই সময় অনেক কিছু শিখেছি, বিশেষ করে পরীক্ষার সময় আপনার কথা ছাড়া আমাদের কোনো উপায় ছিল না এবং সেই সময় আমরা অনেক। তো স্যার, আপনার কাছে যে প্রশ্নটা আমি করব প্রথম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কিত। আমি প্রথম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে আমার দেখা, আমি যখন স্কুলে পড়ি চট্টগ্রাম ক্যান্ট পাবলিক স্কুলে, উনি তখন আমাদের স্কুলের গভর্নিং বডির চেয়ারম্যান ছিলেন। খুব সম্ভবত 1976 সাল। তখন উনি স্কুল ভিজিটে আসেন এবং প্রথম কোন স্কুল ভিজিট আমরা দেখলাম অন্যরকম, যে ক্লাসের মধ্যে আসলেন, উনি পিছনে বসলেন, দেখে চলে গেলেন এবং আমাদের একটা দি বার্ড প্যারাগ্রাফ ছিল, ওটা দিলারা যেমন পড়াতেন, একটা মামিফাইড বার্ড নিয়ে এসেছেন, জিয়াউর রহমান পিছনে বসলেন, দেখলেন, আমার পাশ দিয়ে গেলেন, এটাতে আমি মহা খুশি হয়ে গেলাম। তো সেই ছিল একটা ইয়ে। তারপরে ক্যান্টনমেন্টে স্কুলে পাবলিক স্কুল থেকে আমাদের নিয়ে যেত পাসিং আউট প্যারেডে এবং উনি আমাদের সাথে হ্যান্ডশেক করতেন। বাচ্চাদেরকে উনি খুব ভালোবাসতেন। উনি এরকমই ছিলেন। হ্যাঁ। আর ঢাকাতে 1978 সালে স্কাউট জামরিতে এসেছিলাম, ওনার সাথে খালকাটা কর্মসূচিতে অংশ নিয়েছিলাম, পরে বঙ্গভবনে গিয়েছিলাম। যেমন আমরা যে নায়কদেরকে যেমন অনুসরণ করি হলিউডের, সেরকমভাবে ওনাকে কিন্তু সবসময় ব্যক্তিগত জীবন নায়ক মনে হতো। তো এটা হলো স্যার আমার অভিজ্ঞতা। আপনার সাথে জিয়াউর রহমান স্যারের পরিচয় কীভাবে হয়? ধন্যবাদ। আসলে আমি ব্যাপারটা এভাবে শুরু করি। শিক্ষক হিসেবে যেমন আমার সম্পর্কে আমি কতগুলো ভালো কথা শুনলাম, একই সাথে আমি এটা বলি যে আমি ঠিক ছাত্র বলবো না, একজন সত্যিকার অর্থে চিকিৎসা বিজ্ঞানের জ্ঞান আহরণের একজন সত্যিকারের মানুষ হিসেবে অধ্যাপক আকরামকে অন্তত আমি সেই অর্থে দেখি, যার প্রতিনিয়ত চেষ্টা আছে যে নতুন কিছু জানবার এবং নতুন কিছু জানাবার চেষ্টা। আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব সম্পর্কে যে কথাটি বললেন, যে শিক্ষাঙ্গনের তার বিচরণের যে স্মৃতিচারণটি আপনি করলেন, সেটাকে আমি যদি একটু অন্যভাবে দেখি, সেটা হলো যে স্বাধীনতা পরবর্তী একটা জিনিস অনেকের হয়তো আমাদের জানা নেই, যে যখন ঠিক অসৎ উপায়ে অবলম্বনটা কোনো অন্যায় বলে মনে করা হতো না, নকলের ব্যাপকতা ছিল, গণহারে সেটি হতো এবং স্বাধীনতা পরবর্তী পর্যায়ে এমন হয়েছে যে যারা দীর্ঘদিন লেখাপড়া করেনি তারাও এসে পরীক্ষা দিয়েছে। সেই সময়টাতে যিনি যখন সেনাবাহিনীর উপপ্রধান ছিলেন, তখন কিন্তু উনি চেয়ে নিয়েছিলেন একটা দায়িত্ব, সেটা যে উনি সমস্ত ক্যাডেট কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ছিলেন। সেটা তার চাওয়ার মূল কারণটি ছিল এরকম যে উনি দেশের যে বিদ্যমান শিক্ষাঙ্গনের অরাজকতা, সেটা যেন ক্যাডেট কলেজকে যেন স্পর্শ করতে না পারে সেটা নিশ্চিত করতে চেয়েছিলেন। আর এই শিক্ষার ভিত্তির মূলটা যেন খুব শক্ত হয়, সেটা চেষ্টাটা উনি সর্বতভাবে করেছেন এবং কিছু কিছু কাজ হয়তো এটাকে অনেকে অনেক রকমভাবে ব্যাখ্যা করেছে অতীতে, কিন্তু এটার ভেতরের জিনিসটাকে জানবার চেষ্টা করেনি। যেমন উনি হিজবুল বহরের মেধাবী ছাত্রদেরকে নিয়ে তিনি সমুদ্রতে গেছেন দেখতে। উদ্দেশ্য এরকম নয় যে প্রমোদ ভবনে গেছেন, কারণ তিনি সেই সময় জাহাজে যাদেরকে নিয়েছিলেন তারা ছিলেন বাংলাদেশের সবচাইতে বড় শিক্ষাবিদ, যে সমস্ত মানুষ জনপ্রিয়তা রয়েছে, গ্রহণযোগ্যতা রয়েছে এবং শিক্ষাঙ্গনে তাদের অবদান রয়েছে, তাদেরকে কিন্তু ওই শিশুদের কাছে, ওই ছাত্রছাত্রীদের সঙ্গে কিন্তু পরিচিত করেছেন উনি। আর সবচেয়ে বড় কাজটা যেটা উনি করেছেন, উনি একটা জিনিস বিশ্বাস করতেন যে বাংলাদেশের ভূখণ্ডটা শুধু স্থলভূমির মধ্যে সীমাবদ্ধ নয়, এর বাইরে যে প্রায় 1,21,000 বর্গ কিলোমিটার যে সমুদ্র এলাকা আছে সেটা তিনি জানাতে চেয়েছিলেন। আর তার সঙ্গে আমার জানার শোনার সূত্রটা অনেক রকম, একটা অংশ আমি বলবো না, বলতে চাই না, সেটা উনি পারিবারিকভাবে যে জিনিসটা উনি পছন্দ করেন না, আমিও তার সেই ইচ্ছাটাকে সম্মান জানাতে চাই। একজন সত্যিকার রাষ্ট্রনায়ক হিসেবে আমরা যখন মেডিকেল কলেজে যখন পড়ি, তখন ওনার কিন্তু এই ঠিক বাংলাদেশের ত্রাতা হিসেবে 1975 সালে 7ই নভেম্বর পরবর্তী সময় তার আবির্ভাব হয়েছে এবং সেই সূত্রে তাকে আমরা বিভিন্ন কার্যক্রমের সাথে সামনে মূলত বলতে পারেন যে একজন রাষ্ট্রনায়ক হিসেবে, রাষ্ট্রপতি হিসেবে দেশের 8-10 জন মানুষ তাকে যেভাবে দেখেছে, আমার দেখার সুযোগটা সেরকমই। আচ্ছা, আমরা আরেকটা বিষয়ে স্যার আসতে চাই, সেটা হলো যে আমরা লক্ষ্য করেছি যে বাংলাদেশে রাজনৈতিক দলগুলো স্বাস্থ্য খাতকে খুব বেশি গুরুত্ব দেয় না, অন্যান্য খাতগুলোকে বেশি গুরুত্ব দেয়।
কিন্তু পৃথিবীতে এমন উদাহরণ আছে যে সমস্ত দেশে শুধুমাত্র স্বাস্থ্য খাতের জন্যই সরকার জনপ্রিয় হয়ে গেছে এবং বারবার ক্ষমতায় আসে, যেমন থাইল্যান্ডের থাকসিন পরিবার। তো বাংলাদেশে স্বাস্থ্য খাতকে জনপ্রিয়তার একটা উপকরণ হিসাবে নেওয়ার ক্ষেত্রে বিএনপি কি চিন্তা করছে? খুব চমৎকার প্রশ্ন করেছেন। আসলে একটা সরকারের জনপ্রিয়তার চাইতে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে জনগণের কাছে তার দায়বদ্ধতার প্রমাণ রাখা। জনগণ কিন্তু সংবিধানে কি পরিবর্তন ঘটলো, দ্বিকক্ষ বিশিষ্ট হলো কিনা, প্রধানমন্ত্রীর মেয়াদ কতটুকু বাড়লো বা কমলো, এটা নিয়ে যতটা না বেশি আগ্রহী, তার চাইতে অনেক বেশি আগ্রহী তার নিজস্ব পারিবারিক বলয়ে তার যে প্রাত্যহিক চাহিদাগুলো আছে সেগুলোকে কতটা গুরুত্বপূর্ণভাবে, কতটা সহজলভ্য তার কাছে হচ্ছে, এটি হলো সবচেয়ে বড় কথা। তিনি খাদ্য নিরাপত্তা চান, তিনি বাসস্থানের নিরাপত্তা চান, তার সন্তানের নিরাপত্তা চান, শিক্ষার ক্ষেত্রে তিনি একটা উপযোগী শিক্ষার পরিবেশ চান, এবং সবচেয়ে বেশি করে যেটা চান সেটা হচ্ছে যে পরিবারের জন্য এবং তার ব্যক্তিগতভাবে তার জন্য একটা স্বাস্থ্য সুরক্ষা চান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেটা খুবই যৌক্তিকভাবে এটা বিশ্বাস করে, এবং আপনি যদি খেয়াল করেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি বাংলাদেশের স্বাস্থ্য খাতের যে পরিবর্তনগুলো ঘটিয়েছেন তার জনপ্রিয়তার অন্যতম কারণ কিন্তু সেটা, কারণ হচ্ছে যে সেই সমস্ত প্রতিষ্ঠান থেকে কিন্তু মানুষ প্রত্যেক দিন কিন্তু লক্ষ কোটি মানুষ সেবাটা পায়। উনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে বিন্যস্ত করেছিলেন। উনি বাংলাদেশের যদি কেন্দ্রীয় পর্যায়ে যদি আমরা সেই সমস্ত বিখ্যাত সেই সমস্ত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর কথা ভাবি, বারডেম প্রতিষ্ঠায় তার অবদান রয়েছে। উনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট তিনি গড়ে তুলেছেন, তিনি নিপসমকে তিনি সৃষ্টি করেছেন, বিসিপিএসের জন্য ভিত্তিভূমি দিয়েছেন উনি। এইভাবে বাংলাদেশের শিক্ষা, মেডিকেল শিক্ষা এবং স্বাস্থ্য শিক্ষার সাথে বা স্বাস্থ্যসেবার সাথে যেগুলো প্রতিষ্ঠান জড়িয়ে আছে সেগুলোর ভিত্তি উনি রচনা করেছেন। এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল সেই সময় প্রতিষ্ঠিত হয়েছিল, আমরা জানি, যেটা উনি গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্যসেবাকে সম্প্রসারিত করার জন্য করেছেন। এবং আপনি সম্প্রতি দেখবেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি 31 দফা রাষ্ট্র মেরামতের একটি পরিকল্পনা দিয়েছেন, তার উনি যে কর্মসূচি দিয়েছেন সেটাতে স্বাস্থ্যের জন্য তার বলা কথাটা বা তার প্রতিজ্ঞা বা অঙ্গীকার সবচেয়ে বড়। তিনি এটি একেবারে বলতে পারেন যে খুবই একটা উচ্চাভিলাষী একটা পরিকল্পনার কথা বলেছেন, যে জিডিপির 5% স্বাস্থ্য খাতে ব্যয়ের একটা প্রতিজ্ঞা করা হয়েছে, পর্যায়ক্রমিকভাবে এটাতে যাওয়ার চেষ্টাটা আছে। তিনি স্বাস্থ্য কার্ড ইন্ট্রোডিউস করতে চান, যেটা আপনি উদাহরণ দিচ্ছিলেন যে থাইল্যান্ডের ক্ষেত্রে এটা হয়েছে, এবং কেউ ওবামা কেয়ার বলে ওবামাও আমেরিকাতে উনি করেছিলেন। ঠিক তার চাইতেও অনেক বেশি প্রায়োগিক এবং জনকল্যাণমুখী একটা পরিকল্পনা নেই কিন্তু আমাদের সেই স্বাস্থ্য ব্যবস্থাপনার চিন্তাটা করা হচ্ছে, যেখানে গ্রামীণ পর্যায়ে উনি অসংখ্য স্বাস্থ্যকর্মীকে নিয়োগ করতে চান, যারা প্রাত্যহিক যে সমস্ত তাৎক্ষণিক সমস্যাগুলো আছে সেগুলো যেমন দেখবেন, আর গুরুত্বপূর্ণভাবে যেটা দেখবেন সেটা হচ্ছে যে প্রতিরোধ করা আর কি। আমরা জানি যে বাংলাদেশের প্রায় 18-20 কোটি জনগণের জন্য যেটা আমরা নিরাময়যোগ্য চিকিৎসা বা যেটাকে কিউরেটিভ মেডিসিন বলি, সেটার ব্যয় নির্বাহ করা খুব কঠিন কাজ। সেই উপলব্ধি থেকে সেটাতে আমরা প্রিভেন্টিভ হেলথ, যেটা আমরা জানি যে কিছু স্বাস্থ্য সচেতনতা মানলে অনেক ক্যান্সার, অনেক হৃদরোগ, অনেক কিডনি রোগ থেকে মুক্তি পাওয়া যায়, সেটাকে ব্যবস্থাপনার মধ্যে আনার চেষ্টা রয়েছে। স্যার, আপনি ঠিকই বলেছেন। আমারও একটা অভিজ্ঞতা আছে যে আপনি অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেবের কথা বলেছেন, যে আমারও 2023 সালের জুন মাসে ওনার সাথে দেখা করার সুযোগ হয়েছিল, প্রায় 45 মিনিট একা একা কথা বলার সুযোগ হয়েছিল। এর মধ্যে একটা বিষয় ছিল স্বাস্থ্য খাতে দুর্নীতি। স্বাস্থ্য খাতে বাজেট যেমন বরাদ্দ আছে, আমরা 0.7% বাংলাদেশে জিডিপির বরাদ্দ এখন পাচ্ছি, কিন্তু 1% নয় আর কি, 100% নয়, কিন্তু তার মধ্যে দেখা যাচ্ছে যে মাত্র 1/3 এই বাজেটের মাত্র 1/3 আসলে কার্যকরভাবে স্বাস্থ্য খাত বাস্তবায়িত করতে পারে, আর বাকি 1/3 হলো দুর্নীতিতে চলে যায়, আর 1/3 তারা বাস্তবায়ন করতে পারে না। তাহলে এই যে বাস্তবতা, আমার একটা অনুরোধ ওনার কাছে ছিল যে স্বাস্থ্য খাতকে একটা খাত অ্যাটলিস্ট থাকুক যেটাতে কোনো রকম দুর্নীতি হবে না। শুধু আর্থিক দুর্নীতি নয়, সকল ধরনের দুর্নীতি কোনোটাই হবে না। উনি কিন্তু চমৎকারভাবে তার প্রাজ্ঞতা এবং ভবিষ্যৎ চিন্তাভাবনা থেকে আমার কাছে মনে হয়েছে স্বাস্থ্য খাত নিয়ে উনি অনেক ভাবেন। আমরা আশা করি যে বিএনপি এবার স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিবে এবং জনগণের কাছে কাছে চলে যাবে। স্যার, আমার প্রশ্নটা হলো যে আমরা দেখেছি যে প্রতি বছর ভারতে প্রায় 18 থেকে 20 লক্ষ এবং অন্যান্য দেশগুলো মিলে 18 থেকে 20 লক্ষ রুগী দেশের বাইরে চিকিৎসার জন্য যায়। ভারতের যে স্ট্যাটিস্টিক তাতেই দেখা যায় যে $6 বিলিয়ন প্রতি বছর কিন্তু শুধু ভারতের রাজস্বে বাংলাদেশের রুগীরাই যোগ করে থাকেন।
এখন যে অর্থগুলো আমরা মধ্যপ্রাচ্যের শ্রমিকরা ইনকাম করেন, আমাদের ফার্মাসিউটিক্যাল সেক্টরের মানুষগুলো ইনকাম করেন অথবা গার্মেন্টস শ্রমিকরা ইনকাম করেন, সে টাকাগুলো বিদেশে চলে যাচ্ছে। এটা কি বন্ধ করার দরকার কি না, আর দরকার হলে কি করব আমরা? না, বন্ধ করা তো অবশ্যই দরকার। আমার মনে হয় কি যে আমাদের দল যেটাকে যেভাবে দেখে আর কি, যে এই দুর্নীতির জায়গা এবং বিগত 17 বছরে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনার অতি সাধারণ চিকিৎসার জায়গাগুলোকে যেমনভাবে আমরা পরনির্ভরতার জায়গায় নিয়ে গেছি, পরদেশ নির্ভরতার কাছে নিয়ে গেছি, এটা অপ্রত্যাশিত এবং আমাদের জন্য মোটেও সম্মানজনক নয়। ভেলোর ক্রিশ্চিয়ান হসপিটাল বলে যে তাদের বহির্বিভাগের রোগীর প্রায় 45% বাংলাদেশ থেকে যায়। এটি খুবই লজ্জাজনক, কারণ দেখা যাবে যে এর ভেতরে হয়তো শতকরা 70-80% রোগীরই কোনো যাবার প্রয়োজনই ছিল না। কিন্তু এটাকে উৎসাহিত করা হয়েছে এইভাবে আমাদের দেশের বিশেষায়িত চিকিৎসা সেবা অথবা মানুষের জন্য যে কল্যাণকামী যে সেবার ব্যবস্থাপনার যে মূল জায়গাটা, সেটাকে এমনভাবে সেটাকে অবজ্ঞা করা হয়েছে যে মানুষ যেন বিরক্ত হয় যে দেশের স্বাস্থ্যসেবা নাই, এখানে চিকিৎসায় হয় না, তো ফলে বিকল্প তাকে খুঁজে নিতে হয়। এটি কিন্তু মূল কারণ। এটাতে আমরা যে কম্প্যারিজনটা যেটা পাই, তুলনা যেটা পাই, যে আমাদের দেশের রোগীরা যাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে কেন তারা ভারতে যায়, তারা বলে যে আমরা ওখানে গেলে ভালো ব্যবহার পাই। এটা হচ্ছে তাদের প্রথম কথা। এবং চিকিৎসার অন্যান্য অংশ যেটা আছে, তারা অনেক ক্ষেত্রে বলে যে না, চিকিৎসার পার্থক্য খুব একটা বলে না, কারণ আপনারা যে প্রেসক্রিপশন এখানে করেছেন ওরা সেটাই মেনেছে, কিন্তু ওরা খুব ভালো ব্যবহার করেছে, আমাকে ভালো করে বুঝিয়ে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যদি যে সমস্ত ক্ষেত্রগুলোতে বিশেষায়িত চিকিৎসকের প্রয়োজন বেশি, যে বিশেষায়িত সেবাটা মূল রাজধানী কেন্দ্রিক না রেখে দেশের সর্বত্র যেটাকে বিস্তৃত করবার প্রয়োজন ছিল, সেটা যদি আমরা না করি, তাহলে হবে কি যে একজন বিশেষজ্ঞের কাছে রোগীর ভিড় এত বেশি জমে যাবে বা বহির্বিভাগে এত বেশি রোগীর ভিড় হবে যে একজন চিকিৎসক বা বিশেষজ্ঞের পক্ষে একজন রোগী বা একজন চিকিৎসা প্রার্থীকে সময় দেওয়া সম্ভব হবে না। না হলে সে জায়গায় অটোমেটিক্যালি একটা কথা উঠবে যে উনি তো আমার সাথে ভালো ব্যবহার করলেন না। তো এটাকে ক্রমাগতভাবে বাড়তে দেওয়া হয়েছে। তো ফলে আমার যে পরিকল্পনার কথা যেটা বললেন আপনি, যে আমাদের এটা রোধ করা যায় কিনা, হ্যাঁ, সে রোধ করার ব্যাপারটা নিয়েই আমাদের কর্মপরিকল্পনা রয়েছে। আমরা এটাকে বিকেন্দ্রীকরণ করতে চাই, বিশেষ করে ক্যান্সার চিকিৎসা, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটার জন্য বেশিরভাগ মানুষ ঢাকা কেন্দ্রিক হয়ে পড়ে। আপনি নিজেও জানেন যে আপনার ক্ষেত্রে, দেশের এই ক্ষেত্রে আপনি একজন শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ। এই মুহূর্তে বাংলাদেশের সরকারি হাসপাতালে কোনো লিনিয়ার অ্যাক্সিলারেটর চালু নেই। আমরা অথচ পদ্মা সেতুর গল্প করি, আমরা মেট্রো রেলের গল্প করি, কিন্তু একজন ক্যান্সার পেশেন্ট বাংলাদেশে তার রোগ নিরাময়ের জন্য যার সামান্য হয়তো 20-25 কোটি টাকার একটা মেশিন, যেটা স্থাপন করলে অনেক রোগীকে সেবা দেওয়া যেত, সেরকম কোনো ব্যবস্থাপনা নেই। অর্থাৎ এগুলো আমরা জানি। এইদিকে আবার আমরা আইসিইউ পর্দার পেছনে অনেক ব্যয়ের কথা শুনেছি, অসংখ্য হাসপাতালের যন্ত্রপাতিগুলো অপ্রয়োজনীয়ভাবে কেনা হয়েছে, যেগুলো কোনো ব্যবহার উপযোগিতা নেই, এগুলো আমরা জানি। তো এই জায়গাগুলোকে এমনভাবে অ্যাড্রেস করা প্রয়োজন, এমনভাবে সেই সমস্যাগুলোকে দেখা দরকার, যাতে এটাকে বিশেষায়িত স্বাস্থ্যসেবা বা বিশেষ করে আমরা যেটা জানি হৃদরোগ, কিডনি রোগ, ক্যান্সারের চিকিৎসা, শ্বাসকষ্টের চিকিৎসা, এগুলোকে আমরা বিকেন্দ্রীকরণ করতে চাই। এটা দেশের প্রত্যন্ত এলাকাতে জন্য এই চিকিৎসা সুবিধার জন্য সহজলভ্য হয়। তাহলে দেখা যাবে যে মানুষ খুব সহজে তার দোরগোড়ায় কিন্তু সেবাটা যখনই পাবে, তখন তার কিন্তু বিদেশ যাওয়ার আর প্রবণতা থাকবে না। আপনার একটা বিরাট ট্র্যাক রেকর্ড আছে, যে সৈয়দ জিয়া রহমান মেডিকেল কলেজে আপনি যে সময় লিনিয়ার অ্যাক্সিলারেটর স্থাপন করেছিলেন, প্রকল্প পরিচালক হিসেবে অত্যন্ত সফল ছিলেন আপনি। তো সেটা একটা বিশাল চিন্তার কারণ। আমরা আশা করি যে ভবিষ্যতে এই জিনিসগুলো সারা দেশে ছড়িয়ে যাবে। আপনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন যে আমাদের স্বাস্থ্য খাতে রোগগুলো প্রতিরোধ করা, প্রিভেন্ট করা, অথবা সব রোগী সব জায়গায় চলে যাওয়া, প্রাথমিক স্বাস্থ্যসেবা সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার জন্য কি চিন্তা করছেন? আপনি জানেন যে ঐতিহ্যগতভাবে বাংলাদেশে যে ইপিআই প্রোগ্রাম, সেটা কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব কিন্তু বাংলাদেশে প্রবর্তন করেছিলেন, শুধু নয় জনপ্রিয় করেছিলেন। এবং এই মুহূর্তে কিন্তু আপনি জানবেন যে শিশুদের মধ্যে ডিপথেরিয়া, হুপিং কফ এরকম রোগ একটা ইতিহাসে পরিণত হওয়ার মতো পর্যায়ে চলে গেছে। আমরা নিজেরাও জানি যে একটা ক্যান্সার চিকিৎসা বা একটা হৃদরোগের অপারেশন বা যে হার্টে রিং পরানোর কথা যেগুলো আমরা শুনি বলি, এগুলো এত বেশি ব্যয়বহুল যে এটা একটা ব্যক্তি পর্যায়ে যেমন কঠিন, রাষ্ট্র যদি সেটাকে সহায়তাও দিতে চায় তো রাষ্ট্রেরও কিন্তু তার সামর্থ্যের বাইরে চলে যাবে। অথচ আমরা জানি কিন্তু সাধারণ কিছু স্বাস্থ্য
শিক্ষা বা আমাদের কিছু স্বাস্থ্য অভ্যাস এটা যদি গড়ে তোলা যায় তাহলে কিন্তু এই রোগগুলো থেকে আমরা কিন্তু নিজেদেরকে মুক্ত রাখতে পারি। আমরা এই জায়গাটাতে গুরুত্ব দিতে চাই। তো গুরুত্ব কিভাবে দেবো? এটা কি শুধুমাত্র মুখের কথাতে হবে? তা নয়। সেই জন্য আমাদের পরিকল্পনা রয়েছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার যে 31 দফা কর্মসূচির মধ্যে অনেক ব্যাপক সংখ্যক উনি গ্রামীণ স্বাস্থ্যকর্মী তৈরি করার কথা বলেছেন, যার 80% মহিলা হবেন। এরা ওই গ্রামেরই অধিবাসী হবেন এবং তারা শুধুমাত্র প্রিভেন্টিভ এই আসপেক্টের কথাগুলো বলবেন, অর্থাৎ কি খেলে বা কি না খেলে তার এই রোগের থেকে সে নিজেকে মুক্ত রাখতে পারে, কীরকম স্বাস্থ্য অভ্যাসটা করা দরকার, কীভাবে শরীরচর্চাটা করা দরকার, তার উঠোন বাগানে বা সবজি বাগানে কী কী সবজির চাষ তিনি করতে পারেন, পরিবেশটা কেমন রাখলে তার পরিবারের অন্যান্য সদস্যরা নিরোগ থাকতে পারে, নতুন টিকা নিতে গেলে সেই টিকাটা কীভাবে নেবেন, বা এমনিতে জনসংখ্যার ক্ষেত্রেও যেটা আমরা যেটাকে পরিবার পরিকল্পনা বলবো না, পরিবারকে একটা তাদের প্রত্যাশা এবং পরিকল্পনা অনুযায়ী যেন গড়ে তোলা যায় সে ব্যাপারে তার পরামর্শ দেওয়া, তার শিক্ষাকে এর সাথে সম্পর্কিত করা, এগুলোকে কিন্তু আমরা গুরুত্ব দিতে চাই। বিশেষ করে আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের কিন্তু অন্যান্য যে সমস্ত পরিকল্পনাগুলো রয়েছে 31 দফার ভেতরে, সেখানে কিন্তু বলা আছে যে কৃষককে স্বাস্থ্য সেবার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া, কৃষকের পরিবারকে শিক্ষার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া, অর্থাৎ আমরা এগুলোকে একটা সমন্বিত জায়গায় নিতে চাই। শুধুমাত্র একটা হেলথ কার্ড একটা রোগীর কাছে যদি বা একজন আমাদের কোন নাগরিকের কাছে থাকে তাহলে সেই কার্ডের মাধ্যমে তিনি কিন্তু সর্বোচ্চ স্বাস্থ্যসেবা পাবেন। এবং সেটা আমরা যে সমস্ত বেনেভোলেন্ট কান্ট্রি বা যেগুলোকে আমরা বলি যে ওয়েলফেয়ার স্টেট আছে, যেগুলো যারা জনকল্যাণের ধারণের রাষ্ট্র পরিচালনা করেন, তারা যেভাবে জনগণের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছেন বিনা পয়সায় বিনা খরচে, আমরা আশা করি বা স্বপ্ন দেখি একদিন আমাদের দেশেও সেই ব্যবস্থাপনা আমরা পূর্ণাঙ্গভাবে চালু করতে পারবো। প্রথমের দিকে তো শুরু হবেই পরীক্ষামূলকভাবে, এটাকে যেন পূর্ণাঙ্গতার দিকে নিয়ে যাওয়া যায়। স্যার, আমরা একটা বিরতি নিয়ে আবার আসছি। স্যার, স্বাস্থ্য খাত সংস্কার কমিশন একটি প্রস্তাবনা দিয়েছে যে প্রাথমিক স্বাস্থ্যসেবা বিনামূল্যে দিতে হবে। যদিও আমাদের সংবিধানের 15 এবং 18 অনুচ্ছেদে স্বাস্থ্যখাতকে মৌলিক অধিকার বলা হয়েছে, কিন্তু এটি অবশ্যক করণীয় বা আইনি অধিকারের পর্যায়ে পড়ে না। সেজন্য বলা হচ্ছে যে একটি আইন প্রণয়ন করে জনগণের প্রাথমিক স্বাস্থ্যসেবাটা মানে চূড়ান্তভাবে সবার মধ্যে দেওয়ার ব্যবস্থা করা। এখানে ওষুধ একটি বড় ক্ষেত্র। ওষুধের অত্যাবশ্যক ওষুধের আওতা বাড়ানো এবং মূল্য কমানো, এই বিষয়ে কি চিন্তাভাবনা করছেন? এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। আপনারা জানেন যে এখনো পর্যন্ত যেটা মেধাস্বত্ব যে আইনের যে সুবিধাটা আমরা এখনো পর্যন্ত আমরা উন্নয়নশীল দেশ হিসেবে পাচ্ছি, আগামীতে কিন্তু কয়েক বছর পর কিন্তু এটা থাকবে না। ফলে আমাদের হয়তো অনেকেরই ধারণা নেই যে প্রাত্যহিকভাবে যে মানুষগুলোকে যে ওষুধগুলো খেতে হয়, যেগুলো আমরা জানি যে হৃদরোগের জন্য, ডায়াবেটিসের জন্য, সেই ওষুধগুলোর দাম এমন পর্যায়ে চলে যাবে সাধারণ মানুষ কিন্তু এটি কিন্তু আর কিনতে পারবে না। এটা কল্পনাও করতে পারবো না আমরা যে কী মাত্রায় সেটা বেড়ে যেতে পারে। এটি আমাদের চিন্তার মধ্যে রয়েছে। তো আমরা মনে করি যে আগামী 5 বছরের মধ্যে যেগুলো আমরা বলি যে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস, অর্থাৎ ওষুধ তৈরির যে মূল উপাদান যেটা আমরা আমদানি করি, এবং এই আমদানি করার ক্ষেত্রে এখনও পর্যন্ত যেহেতু এটি মুক্ত, আমাদের খুব বেশি এরপর শুল্ক দিতে হয় না। কিন্তু যদি মেধাস্বত্ব আইনটি যদি প্রতিষ্ঠিত হয় যদি পরিপূর্ণভাবে, তখন এর জন্য যে উচ্চ মূল্য পরিশোধ করতে হবে সেটার মাধ্যমে যে প্রস্তুত করা ওষুধ, এটা কিন্তু জনগণের কাছে সহজলভ্য করা যাবে না। সেজন্য আমাদের একটা পরিকল্পনা আছে যে আগামী 5 বছরের মধ্যে কমপক্ষে 80% নিত্য প্রয়োজনীয় ওষুধের অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট বা মৌলিক উপাদান বাংলাদেশে তৈরি হবে। আরেকটা গুরুত্বপূর্ণ জায়গায় আমরা নজর দিতে চাই, সেটা হচ্ছে সরকারের যে প্রতিষ্ঠানটি রয়েছে এসেনশিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেড, এর সক্ষমতা বৃদ্ধি করার পরিকল্পনা আমাদের রয়েছে, যাতে হাসপাতালগুলোতে যেন কমপক্ষে 95% ওষুধ এবং বিনামূল্যে ওষুধ বিতরণের যে কর্মসূচি সরকারের রয়েছে বিভিন্ন প্রাতিষ্ঠানিকভাবে, সেটা যেন এই এসেনশিয়াল ড্রাগ কোম্পানির মাধ্যমে এটা সরবরাহ করা যায়। এই দুটি হলো পরিকল্পনার মূল জায়গা। আরেকটা জিনিস আছে খুবই আপনারা আমাদের একটু দেখা দরকার, যে আমরা কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান প্রবর্তিত 2টি ক্ষেত্রই শুধুমাত্র আমাদের রপ্তানি খাতের সাথে সংযুক্ত। একটা হচ্ছে আমাদের শ্রমবাজার, যারা বৈদেশিক শ্রমবাজার, আর একটা হচ্ছে আমাদের তৈরি পোশাক। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মনে করেন যে এই সীমিত রপ্তানি ঝুড়ি এটাকে যদি সম্প্রসারিত করতে আমরা না পারি,
তাহলে আমাদের অর্থনীতি কিন্তু খুব একটা ভিত্তিটা শক্ত হয় না। সেই জন্য এই ওষুধ শিল্পকে আমাদের বিবেচনাতে রাখা হয়েছে যে এটাকে আমরা রপ্তানির একটা পণ্য হিসেবে এটাকে ব্যবহার করতে চাই। সেই সূত্রে সেই অর্থে যদিও আমরা বলি যে এখন নাকি বাংলাদেশ থেকে প্রায় 130টা দেশের ওষুধ রপ্তানি হয়, কিন্তু এর পরিমাণ কিন্তু $1 বিলিয়ন অতিক্রম করেনি। তো এখানে একটা পরিকল্পনার কথা বলা হয়েছে যে আগামী 5 বছরে যেন এই পরিমাণটা যেন 5 বিলিয়নে কমপক্ষে উন্নীত করা যায়। সেটা করার জন্য যে সমস্ত সুবিধাগুলো দেওয়া দরকার সেটা আমাদের সরকার পক্ষ থেকে দেওয়ার চেষ্টা হবে যদি আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই। অনেক ধন্যবাদ স্যার, চমৎকার চিন্তাভাবনা স্যার। একটা বিষয় আমরা প্রায় লক্ষ্য করেছি যে ওষুধ কোম্পানিগুলো, ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো প্রায় বলে থাকেন যে ওষুধের মূল্য বৃদ্ধি পাওয়ার অন্যতম একটি কারণ হলো বিভিন্ন মেডিকেল কনফারেন্স ইত্যাদিতে তাদেরকে অনেক ব্যয় করতে হয়। ওষুধ কোম্পানিগুলোর একটা কিন্তু দায়িত্ব আছে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। এই কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির অংশ হিসেবে সারা পৃথিবীতে কিন্তু কাজগুলো কম বেশি করা হয়, এবং এই বিষয়টা কিন্তু বাংলাদেশে ঠিক কার্যকর বাধ্যতামূলক নয় কিন্তু স্যার। তো এটা কি বাধ্যতামূলক করার জন্য কোনো চিন্তা ভাবনা কি করবেন? খুবই একটা গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন আপনি। লক্ষ্য করবেন যে আমাদের 31 দফার ভেতরে যখন স্বাস্থ্য খাতের ক্ষেত্রে একটা জিনিস বলেছি, আমরা গবেষণায় আমরা মনোযোগী হতে চাই, কারণ এটা ইতিপূর্বে বাংলাদেশে সত্যিকার অর্থে স্বাস্থ্য খাতের গবেষণাটা আমাদের খুব বলতে গেলে লজ্জাজনক অবস্থাতেই আছে, বলতে কোনো দ্বিধা নেই। আমরা মানসম্পন্ন গবেষণার কাছাকাছি আমরা যেতে পারিনি। তো আমাদের প্রস্তাবনাটা হচ্ছে এরকম যে আমরা যে সমস্ত ওষুধ কোম্পানি বা ওষুধ প্রস্তুতকারী বা ওষুধ সামগ্রী প্রস্তুতকারী যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে, তাদের যে সামাজিক দায়বদ্ধতার যে জায়গাগুলো তারা পরিপূরণ করেন, যেটা বাধ্যবাধকতা রয়েছে তাদের লভ্যাংশের একটা অংশ দেওয়ার জন্য, সেখানে আমরা বলব যে নির্দিষ্ট সংখ্যক গবেষণা কাজের জন্য তাদের এটিকে ব্যয় করতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে উচ্চতর কোনো প্রশিক্ষণ বা প্রশিক্ষককে হয়তো আমাদের দেশের প্রশিক্ষণার্থীকে দেশের বাইরে পাঠানো বা উঁচু মানের প্রশিক্ষককে এখানে এনে যে আমরা যেটাকে বলি যে প্রযুক্তি হস্তান্তরের যে কাজটি, এই কাজের জন্য তাদেরকে ব্যয় করতে হবে। এটি হবে তাদের ব্যয়ের অগ্রাধিকার। তারপরে সেমিনার বা সিম্পোজিয়ামের ক্ষেত্রে তারা ব্যয়ের দিকে যেতে পারে, কিন্তু আবশ্যিকভাবে এই গবেষণার ক্ষেত্রে তাদের সুনির্দিষ্ট একটা আমরা নীতিমালা তৈরি করবার চেষ্টা করব, এবং প্রযুক্তি হস্তান্তরের ক্ষেত্রে উচ্চতর যে আধুনিক শিক্ষা, আধুনিক চিকিৎসা ব্যবস্থাপনা আমরা আমাদের দেশের জন্য কিভাবে সংযুক্ত করতে পারি, সেই জায়গাটা হবে অগ্রাধিকারের জায়গা। আরেকটা হলো যে আমাদের সংস্কার কমিশনের একটা প্রস্তাবনা ছিল যে বাধ্যতামূলক কাঠামোবদ্ধ রেফারেল সিস্টেম। আমরা সবসময় এই বিষয়টা আলোচনা করে থাকি, দীর্ঘদিন থেকে আলোচনা করছি, কিন্তু বাংলাদেশে এটা বাধ্যতামূলক নয়। দেখা যাচ্ছে যে বেশিরভাগ রোগীকে প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়ার পরে তার আর কোনো কিছু প্রয়োজন নাই, কিন্তু সে রোগীটা ঢাকা মেডিকেল কলেজে এসে ভিড় করছে, সে রোগীটা ইউনিভার্সিটি সেন্টারগুলোতে এসে ভিড় করছে। এই ব্যাপারে কি চিন্তা করছেন? এই ব্যাপারে আমি একটু আগে যেটা বলছিলাম যে আমরা বেনেভোলেন্ট কান্ট্রি বা যে সমস্ত কল্যাণমুখী যে সমস্ত রাষ্ট্র আছে তারা যেভাবে তাদের দেশে, আমি যদি ব্রিটেনের কথা বলি, যাদের যে জিপি সিস্টেমটা রয়েছে, আমরা পরীক্ষামূলকভাবে সেই জিনিসটা আমাদের দেশের জন্য করতে চাই যে দেশের প্রত্যেকটি মানুষ তার জন্য যে সুনির্দিষ্ট একজন চিকিৎসক তিনি নির্দিষ্ট করা থাকবে, তিনি তাকে দেখবেন, তিনি তার প্রয়োজনে পরীক্ষা নিরীক্ষা করবেন, এবং ওষুধপত্র তিনি তাকে বিনা পয়সায় তাকে সরকারি ব্যবস্থাপনাতে তাকে দেবেন, এবং তার জন্য যে নিয়মিত যে ফলো আপ করা সেটি কিন্তু তিনি পরিচালনা করবেন। আরও যদি উচ্চতর কোনো পর্যায়ে যদি তাকে পাঠাতে হয়, রেফার করতে হয়, তাহলে তিনিই করবেন। অর্থাৎ সেই নির্দিষ্ট চিকিৎসক যিনি ওই ব্যক্তিকে দেখবার জন্য দায়িত্বপ্রাপ্ত, তার রেফারেল ছাড়া তিনি পরবর্তী সেন্টারে যাবেন না, যেতে পারবেন না স্যার। এটা চমৎকার স্যার। এটা তাতে কিন্তু স্বাস্থ্য খাতে ব্যয়ও কিন্তু অনেক কমে যাবে, ভিড় কমে যাবে সেগুলো স্যার। আমরা ইতিমধ্যে অনেক অভিযোগ পেয়েছি, যে অভিযোগ আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে অনেকগুলো মেডিকেল কলেজ হয়েছে, মানে সরকারি খাতে এবং বেসরকারি খাতে, শিক্ষকের বা ফ্যাকাল্টির অভাব, অপ্রতুলতা, চিকিৎসার উপকরণের অভাব, মেডিকেল কলেজে হোস্টেলে থাকার জায়গার অভাব ইত্যাদি নানা সংকটে কিন্তু বাংলাদেশের চিকিৎসা শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে মেডিকেল কলেজগুলোতে। এখন এইখানে প্রশ্নটা হলো যে এই মানহীন মেডিকেল কলেজগুলো কি এভাবেই থাকবে, এভাবেই চলবে? এটা সমাধান কোথায়, কিভাবে আপনারা চিন্তা করছেন? এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। আমরা কিন্তু অন্য যে সমস্ত সমস্যাগুলো রয়েছে, যেমন যন্ত্রপাতি সমস্যা কিংবা অবকাঠামোগত যে সমস্যাগুলো রয়েছে, এগুলো হয়তো পয়সা বা টাকা পয়সা কিছু ব্যয় করলে হয়তো এটা সমাধান করতে পারবো, কিন্তু যেটা পারবো না সেটা শিক্ষার মান বৃদ্ধি, এটা অর্থ দিয়ে হবে না। তো শিক্ষার যদি প্রকৃত মান বৃদ্ধি করতে হয়, তাহলে যে ইতিপূর্বে যে ভুলটা হয়েছে, আমরা প্রতি বছর প্রায় 10,000
চিকিৎসক স্নাতক বা মেডিকেল গ্র্যাজুয়েট MBBS পাস করা তাদেরকে বের করছি, কিন্তু তাদেরকে সত্যিকার অর্থে দেশের যে স্বাস্থ্য ব্যবস্থাপনায় তাকে অবদান রাখার সুযোগ কতটুকু করে দিচ্ছে, এটার মানের প্রশ্ন তো অবশ্যই রয়েছে। কারণ আমরা জানি, আপনি একজন মেডিকেল শিক্ষক হিসেবে আপনি জানেন যে গোড়া শক্ত করতে হয় আর কি। ভিত্তিভূমি যদি শক্ত না হয় তাহলে পক্ষে চিকিৎসক হওয়ার সুযোগ কম। কিন্তু এই মুহূর্তে আমাদের যেগুলোকে বেসিক সাবজেক্ট বলি, যেমন অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, প্যাথোলজি, কমিউনিটি মেডিসিন, এই জায়গাগুলোতে শিক্ষকের স্বল্পতা যেমন রয়েছে, আর এই জায়গাগুলোতে শিক্ষক পাবার একটা সংকট রয়েছে। সেটার কারণ হচ্ছে যে আমরা যে কোনো কারণে হোক এই সমস্ত বিষয়গুলোতে শিক্ষার্থীকে আকৃষ্ট করবার ক্ষেত্রে ব্যর্থ হয়েছে, যার ফলে সরকারি পর্যায়ে দেখা যাবে যে প্রায় অর্ধেকের বেশি পদ এখানে শূন্য রয়েছে। কিন্তু সেই পদ পূরণের জন্য প্রকৃতপক্ষে সেই যারা ওই বিশেষজ্ঞ চিকিৎসক যারা বা বিশেষজ্ঞ শিক্ষক ওই পদকে পূরণ করতে পারেন তারা নেই। তো এই জায়গাতে আমরা জানি যে রাতারাতি এই সমস্যার সমাধান করা যাবে না। আমাদের 2-3টি সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। এক হচ্ছে যারা বেসিক সায়েন্সের যারা শিক্ষক হবেন তাদেরকে শতভাগ তাদেরকে প্রণোদনা দেওয়া, এটা 1 নম্বর। আর একটা হচ্ছে তাদের জীবনমানকে উন্নত করবার জন্য অন্যান্য যে সমস্ত প্রয়োজনীয় যে সহযোগিতা তাদেরকে দেওয়া দরকার সেটা দেওয়া, তাদের চাকরির সময়সীমাকে তার শারীরিক সক্ষমতা থাকা পর্যন্ত এটাকে বর্ধিত করে দেয়া, এবং রোড শোর মাধ্যমে বিভিন্ন রকম মোটিভেশনাল প্রোগ্রামের মাধ্যমে আমাদের তরুণ শিক্ষার্থী এবং ছাত্রদের তারা যেন এই সমস্ত বেসিক সাবজেক্টের শিক্ষক হতে আগ্রহী হয়। প্রথাগত মেডিসিন, সার্জারি, গাইনি, শিশু বিশেষজ্ঞ হওয়ার বাইরে গিয়ে তারা যেন একজন অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রির শিক্ষক হতে নিজেকে উদ্বুদ্ধ করতে পারেন, সে ব্যাপারে একটা মানসিক প্রস্তুতি তাদেরকে নিতে সহায়তা করার কার্যক্রম আমরা রাখতে চাই। স্যার, আমরা একটা বিরতি নিয়ে আবার আসছি। আপনি ঠিকই বলেছেন স্যার, কিন্তু যেটা দেখা যাচ্ছে যে একটি মেডিকেল কলেজের একজন স্টুডেন্ট বলেছেন যে উনি তার 5 বছরে কোনো প্রফেসর অফ মেডিসিনের দেখা পাননি, উনি 5 বছরে কোনো অ্যানাটমি টিচারও পাননি, মেডিসিনের টিচারও পাননি, অথচ তারা কিন্তু ডাক্তার হয়ে বের হয়ে যাচ্ছে, ইন্টার্ন করছে। এখন এইভাবে কিন্তু আমাদের দেশে প্রায় 130-এর কাছাকাছি বা একটু বেশি মেডিকেল কলেজ আছে। এটাকে এইভাবে চলতে দেওয়া উচিত? আমার মনে হয় কি যে এগুলো বেশিরভাগ ক্ষেত্রে রাজনৈতিক সিদ্ধান্তের কারণে হয়েছে। কিছু ব্যক্তি পর্যায়ে কাউকে সুবিধা দেওয়ার জন্য এগুলো করা হয়েছে। এটার অবসান হওয়া উচিত। এবং আপনি নিজেও জানেন যে অ্যাক্রেডিটেশন, আন্তর্জাতিক মেডিকেল শিক্ষা অ্যাক্রেডিটেশনের একটা ব্যাপারের মুখোমুখি আমরা প্রায় দাঁড়িয়ে গেছি, এবং সেখানে এই চ্যালেঞ্জটা আসবেই। সেই যোগ্যতার মাপকাঠিতে এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান টিকে থাকা আসলে দুরূহ হয়ে পড়বে। আমরা মনে করি যে অ্যাক্রেডিটেশনের এই যে কর্মসূচি, এটার ক্ষেত্রে আমাদের শিক্ষকদের এবং ওই প্রতিষ্ঠানগুলোকে প্রস্তুতি নেওয়ার জন্য বলে দেওয়া, সেই প্রতিষ্ঠান যদি সেই অ্যাক্রেডিটেশনের মানদণ্ডকে অতিক্রম করতে পারেন মর্যাদার সাথে, সম্মানের সাথে, তারা টিকে যাবেন। আর যারা পাবেন না তাদেরকে সেই প্রতিষ্ঠানটিকে তারা আর চালাতে পারবেন না, এটাই অবস্থান হওয়া দরকার। আর একটা ব্যাপার এখানে আমি বলতে চাই যে সরকারি হাসপাতালগুলো বা সরকারি মেডিকেল কলেজগুলোতে যারা কর্মরত শিক্ষক রয়েছেন, আমরা এরকম একটা বাৎসরিক কর্মপরিকল্পনা তাদের কাজের সাথে, বাৎসরিক গোপনীয় প্রতিবেদনের সাথে সংযুক্ত করতে যায়। কোনো অধ্যাপক কমপক্ষে 2 থেকে 3টি গবেষণা কর্ম করেছেন, এই মর্মে তার বার্ষিক গোপনীয় প্রতিবেদনে সংযুক্ত থাকবে। একজন সহযোগী অধ্যাপক 2টি করবেন, একজন সহকারী অধ্যাপক কমপক্ষে 1টি গবেষণা কাজ সম্পন্ন করেছেন সফলভাবে, সেটা সংযুক্ত হবে আর কি। চমৎকার বলেছেন স্যার, কিন্তু পাশাপাশি আরেকটা বিষয় কি এখানে আসতে পারে কিনা বা আপনাদের চিন্তার মধ্যে আছে কিনা, যে আমরা যেটাকে বলি সেটা হলো যে কন্টিনিউয়াস মেডিকেল এডুকেশন বা প্রফেশনাল ডেভেলপমেন্ট স্কোর বা ক্রেডিট, সেটাও কিন্তু বাংলাদেশে কোনো ব্যবস্থা নেই। এই যে বাংলাদেশে অনেক মেডিকেল কনফারেন্স হচ্ছে, আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু সিপিটি অ্যাক্রেডিটেশন করাও নাই। এটা নিয়ে কিছু ভাবছেন কি? হ্যাঁ, এটাও গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমরা কিন্তু সেইভাবে আমাদের কনফারেন্সগুলোকে কিন্তু ডিজাইন করি না। তো এটাকে ডিজাইন ওইভাবে যদি না করা যায় তাহলে ইন্টারন্যাশনাল অ্যাক্রেডিটেশন বা ইন্টারন্যাশনাল যে স্কোর সেটা আমার জন্য আসবে না। এই ব্যাপারে আমার জানা মতে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কাজ করছে, আমরা নিজেরাও তাদের সাথে যোগাযোগ রাখছি, এবং আমার মনে হয় যে একটা সন্নিবেশিত বা একটা সমন্বিত চেষ্টা যদি হয় তাহলে আগামী দিনে আমাদের আন্তর্জাতিক যে সমস্ত সেমিনার সিম্পোজিয়াম বাংলাদেশে হয় সেগুলো প্রকৃতপক্ষে আন্তর্জাতিক সেমিনার এবং সিম্পোজিয়ামের মানের কাছে পৌঁছতে পারবে আর কি, এটা আমরা আশা করি। একটা বিষয় হলো যে মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলো
নিয়োগ প্রক্রিয়া, উপাচার্য, উপাচার্য, ট্রেজারার, অন্যান্য পদগুলো যেগুলো রাষ্ট্র কর্তৃক নিয়োজিত হয় বা চ্যান্সেলর কর্তৃক নিয়োগপ্রাপ্ত হন, ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশনের মাধ্যমে কিন্তু বুয়েট থেকে শুরু করে সব কটায় হয়। একমাত্র মেডিকেল ইউনিভার্সিটিগুলো নিয়োগ স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে হয়। এই প্রক্রিয়াটা অন্যরকম প্রক্রিয়া, যেটা কিন্তু প্রভাব বিস্তার বা ভবিষ্যতে কিভাবে উপাচার্য নিয়োগ হবে, কিভাবে একজন ডিজি নিয়োগ হবেন, কিভাবে একজন গুরুত্বপূর্ণ পদে ব্যক্তি নিয়োগ হবেন। স্বাস্থ্যখাত সংস্কার কমিশন একটি প্রস্তাবনা দিয়েছে যে একটি সার্চ কমিটি গঠন করে ওর মাধ্যমে কিছু কোয়ালিফাইড লোককে সিলেক্ট করে বের করে তার মধ্যে থেকে কাউকে নিয়োগ দেয়া। আপনারা কি চিন্তা করছেন? আমরা সকল ক্ষেত্রে মনে করি যে যোগ্যতা, মেধা এবং তার সাথে কমিটমেন্ট, উনি ওই কাজের জন্য মেধাবী মানুষ হতে পারে, যোগ্যতাও থাকতে পারে, কিন্তু ওই কাজ করবার জন্য যদি তার আন্তরিক সদিচ্ছা না থাকে তাহলে কিন্তু এগুলো কোনোটাই কাজ করে না। ফলে এই তিনটেকে যে পরিমাপযোগ্য মাপকাঠিতে আনা যায় কিভাবে, সেটা নিয়ে আমাদের ভাবনা চিন্তা আছে। এবং শুধু সার্চ কমিটি গঠন করার মধ্যে দিয়ে আমরা সে কাজটা সীমাবদ্ধ রাখতে চাই না। সার্চ কমিটিকে সুনির্দিষ্টভাবে এই যে তিনটি জিনিসের কথা আমি বললাম, তার যোগ্যতা, তার মেধার যে জায়গাটি আছে সেটা, এবং তার ওই কাজটি করবার ক্ষেত্রে সদিচ্ছা, আগ্রহ, ইতিপূর্বে তার কর্মজীবনে যতটুকু উনি অতিক্রম করেছেন সেখানে সেটি কতটুকু প্রতিভাত হয়েছে, প্রমাণিত হয়েছে, সেটিকে মূল্যায়নের জায়গাতে এনে আমরা এই শুধুমাত্র মেডিকেল কলেজের অধ্যক্ষ কিংবা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নয়, সকল জায়গাগুলোতে যেখানে মেডিকেল রিসার্চ কাউন্সিল আছে, আমাদের বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিল রয়েছে, এরকম অসংখ্য জায়গা রয়েছে যে জায়গাতে আমাদের এমন ব্যক্তিকে পৌঁছানো প্রয়োজন বা দেওয়ার দরকার যিনি চাকরির জন্য চাকরি করছেন না, যিনি একজন নেতা হিসাবে তার দেওয়ার দায়িত্বটি রাষ্ট্রের জন্য, দেশের জন্য, জনগণের জন্য কাজে লাগাতে পারেন, এরকম চিন্তা ভাবনা করার এবং পরিকল্পনা করার সক্ষমতা রয়েছে। এবং তাকে পর্যাপ্ত স্বায়ত্তশাসন দেওয়ার চিন্তাও রয়েছে, যাতে করে তার পরমুখাপেক্ষী থেকে শুধুমাত্র সময়ক্ষেপণ করতে না হয়। স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রস্তাবনা রয়েছে যে বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিল, বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল, এই সমস্ত জায়গাগুলোতে যারা প্রধান থাকবেন তাদেরকে বিচারকের পদমর্যাদা দেয়া এবং স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা বৃদ্ধি করার কথা বলা হয়েছে। এখন প্রশ্নটা হলো যে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল এর প্রধান কেমন লোক হওয়া উচিত, বা এই সমস্ত জায়গাতে কাদের আসা উচিত বলে মনে করেন? মেডিকেল রিসার্চ কাউন্সিল, যখন আমরা কাউন্সিল শব্দের দিকে যখন যাই তখন কিন্তু আমরা ধরে নিই যে তার একটা ক্ষমতার একটা পরিধি থেকে যায় আর কি। দুঃখজনকভাবে বাংলা মেডিকেল রিসার্চ কাউন্সিল কিন্তু আমাদের চিকিৎসা সমাজের কাছে তার উপযুক্ততা প্রমাণ করতে পারেনি। এটা খুবই সত্য কথা বলতে হবে। এই যে গবেষণা কথাটি যেটি বলি, গবেষণাটা আমরা খুব ভালো করে জানি যে এটা মোটামুটি সরকারি চাকরির একটি যেহেতু পূর্ব শর্ত রয়েছে একটা পদোন্নতির জন্য, সেটা কিন্তু মানসম্পন্ন হচ্ছে শতভাগ, এটা বলা যাবে না। তো ফলে এটা জনকল্যাণে কতটুকু কাজে এসছে সেটাও একটা দেখার বিষয় রয়েছে। আমরা এখনো পর্যন্ত পশ্চিমা বিশ্বে যে সমস্ত গবেষণা কর্ম হয় সেগুলোর ফলাফলকে আমাদের দেশের মানুষের জন্য সমান পরিমাণ উপযোগী এটা ধরে নিয়ে কিন্তু সিদ্ধান্তগুলো গ্রহণ করি। যেমন আপনার বিষয় নিয়ে যদি আমি এটা কথা বলি, কারণ আমি যে সেন্টারে কাজ করি সেখানে মৌলিক কিছু গবেষণা করার সুযোগ রয়েছে। সেখানে আমরা যেরকম ব্র্যাকাজিন সম্পর্কে আমাদের একটা ধারণা ছিল, প্রচলিত যে ধারণা, আমরা যেহেতু এটা গবেষণাটা এখনও পর্যন্ত চূড়ান্ত পর্যায়ে যায়নি, আমি তথ্যটা এখনও প্রকাশ করব না, কিন্তু আমি শুধু এটুকু বলতে চাই যে ওই গবেষণার ফলাফল যদি বেরোয় তাহলে দেখা যাবে যে ব্র্যাকাজিন সম্পর্কে আমাদের প্রচলিত ধারণাটা পরিপূর্ণভাবে উল্টো যাবে। তো এই উল্টে যাওয়ার মতন ক্ষেত্র হয়তো শুধু ওখানে নয়, অনেক জায়গাতে আছে, সেটা গবেষণার মাধ্যমে আমরা কিন্তু বের করিনি। ফলে আমরা অযাচিতভাবে চিকিৎসা করছি, হয়তো কোনো কোনো ক্ষেত্রে অপ্রয়োজনীয়ভাবে ব্যয় করছি, হয়তো রোগীর ক্ষেত্রে তাকে সফলতা বা তাকে আরোগ্য দেওয়ার পরিবর্তে তাকে জটিলতা করছি, এগুলো দেখার ব্যাপার রয়েছে। আর আরেকটা জায়গায় যেটা হয়তো আমার মনে হয় যে আপনি আলোচনায় আনবেন কিনা আমি জানি না, মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল, এটি তো অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। কারণ এই মুহূর্তে চিকিৎসকের সাথে চিকিৎসা গ্রহীতা তাদের সম্পর্কের একটা প্রশ্নবোধক জায়গা তৈরি হয়েছে এবং ক্রমাগতভাবে সেটি বাড়ছে। সেটাকে আইন দিয়ে এটাকে সংশোধন করা যেমন সম্ভব না, আবার আইনকে এর বাইরে রাখাও যৌক্তিক হবে না। কারণ প্রত্যেকটা জায়গাতে একটা চেক অ্যান্ড ব্যালেন্সের প্রয়োজন হয়। চিকিৎসকরা যেমন অবারিত স্বাধীনতা পাবেন না, তেমনি রোগীর ক্ষেত্রেও তাকেও বুঝতে হবে যে তার পাওনা কতটুকু হতে পারে। সেক্ষেত্রে মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল আমাদের কিন্তু কিছু এথিক্যাল প্র্যাকটিস সম্পর্কে, মেডিকেল এথিক্স সম্পর্কে আমাদের তরুণ চিকিৎসক বা ছাত্রদেরকে যেমন পরিচিত করতে পারে, ঠিক তেমনি বাংলাদেশ মেডিকেলের রিসার্চ কাউন্সিল যারা আছে তারা কিন্তু আমাদের শিক্ষকদের গবেষণায়
প্রকৃতপক্ষে গবেষণার ক্ষেত্রগুলো ঠিক করে দিতে পারে। একজন নিজে নিজে হয়তো গবেষণার ক্ষেত্র বের করে নিতে পারবেন না, কিন্তু সক্ষমতা রয়েছে তার। কারণ আমরা বলি কি যে বাংলাদেশের 20 কোটি মানুষ, এত বড় ডেটাবেস তো পৃথিবীর কোথাও নেই, ফলে গবেষণা করার অবারিত সুযোগ আমাদের রয়েছে, কিন্তু আমরা হয়তো ক্ষেত্রটা সুনির্দিষ্ট করে দিতে পারিনি এবং রিসার্চ মেথোডোলজি সম্পর্কে হয়তো আমাদের ধারণা নেই। ঠিক যেমনভাবে আমাদের শিক্ষকতা যারা করছেন তারা টিচিং মেথোডোলজি বা অ্যাসেসমেন্টের পদ্ধতি ওই সম্পর্কে জানেন না। তো ফলে আমরা সামগ্রিকভাবে চাই এবং বিশ্বাস করি যে এই সব কিছু মিলে যদি আমরা একসাথে কাজ না করি তাহলে খণ্ডিতভাবে কিন্তু স্বাস্থ্য ব্যবস্থাপনার উন্নতি আমরা করতে পারবো না। আমরা একটা বিরতি নিয়ে আবার আসছি। আমরা লক্ষ্য করেছি যে আমাদের ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বলে একটি ওষুধের বিভিন্ন অনুমতি বিভিন্ন কিছু দেখার জন্য আছে, কিন্তু বাংলাদেশে আমরা যেটা প্রায়শই লক্ষ্য করি, অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যালস ইনগ্রেডিয়েন্টগুলো বাইরে থেকে নিয়ে আসি ঠিকই, কিন্তু ওই অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টগুলো আমাদের জনগণের উপরে যে ওষুধ তৈরি দিয়ে, এটা হয়তো একটা ক্লিনিক্যাল ট্রায়াল হয়তো আমেরিকাতে হয়েছে, কোনোটা হয়তো ইউরোপে হয়েছে, কিন্তু আমাদের দেশের জনগণের উপরে এটা কতখানি কার্যকর এটার উপরে কিন্তু কোনো গবেষণা আমাদের দেশে ক্লিনিক্যাল ট্রায়াল হচ্ছে না। এটার ব্যাপারে আপনার মত? এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা, কারণ আমরা কিন্তু আমি একটু আগেই বলেছি যে পশ্চিমা গবেষণার ফলাফলে প্রাপ্ত যে লব্ধ ফসল সেটাকে আমরা আমাদের রোগীদের উপরে অন্ধভাবে প্রয়োগ করি। এটার ক্ষেত্রে অন্য যে সমস্ত এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, জেনেটিক ফ্যাক্টর এগুলো কার্যকর কিনা অতটা কিন্তু আমরা চিন্তা করার সুযোগ পাই না। কিন্তু এই জায়গায় একটা সীমাবদ্ধতা রয়েছে যে আমরা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য যে সমস্ত গবেষণা কর্মকাণ্ড আমরা করব তার জন্য কিছু সার্টিফিকেশন দরকার হয় আর কি। আইএসও লেভেলের কোথায় উচ্চমানের ল্যাবরেটরি সার্টিফিকেট 15189 এই জাতের কিছু অ্যাক্রেডিটেশনের প্রয়োজন হয়। এটি বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান এটা নেওয়ার চেষ্টা করছে। আমার জানা মতে রাজধানীতে নয়, রাজধানীর বাইরে একটি প্রতিষ্ঠান এ ব্যাপারে অনেকটা এগিয়ে গেছে এবং আগামী নভেম্বরে আইএসও টিম তাদের ভিজিট করার মধ্যে দিয়ে আমি জানি যে বগুড়া TMSS মেডিকেল কলেজের যে বায়োমলিকুলার ল্যাব আছে তারা নিজেদেরকে তৈরি করছে আইএসও 15181 পাওয়ার জন্য। তো ফলে ওই গবেষণার ক্ষেত্রে অংশগ্রহণের এটা কিন্তু প্রথম সূত্র। আমরা যে কোনো একটা গবেষণা করলেই কিন্তু এটা আন্তর্জাতিক পরিমণ্ডলে এটা কিন্তু গ্রহণ করবে। তাহলে গ্রহণযোগ্যতার ক্ষেত্রে দরকার হচ্ছে যে আমার গবেষণার ভিত্তিভূমিটা ঠিক আন্তর্জাতিক মানের কিনা। সেটা করার পরে যখন এই API কথাগুলো বললেন আপনি যে সমস্ত অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইন্ডিকেটিংগুলো বাংলাদেশে আসবে, তখন গবেষণা পর্যায়ে যখন আন্তর্জাতিক যে সমস্ত ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওই API-গুলো তৈরি করেন তখন তারা কিন্তু আমাদের জনগোষ্ঠীকে কিন্তু সেই গবেষণা কর্মের মধ্যে অংশগ্রহণের সুযোগ তৈরি করে দেবেন। আমার মনে হয় যে এই আন্তর্জাতিক যে সমস্ত স্বীকৃত ল্যাবের সংখ্যা বাংলাদেশে বাড়া দরকার, যাতে করে আমরা যেন মানসম্পন্নভাবে বলতে পারি যে এই ওষুধটি আমার দেশের মানুষের জন্য এই রোগের জন্য সত্যিকারে কার্যকর কিংবা কার্যকর নয়। আরেকটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন স্যার, যেটা হলো স্বাস্থ্য খাত সংস্কার কমিশন প্রস্তাবনা দিয়েছে যে জুডিশিয়াল সার্ভিস এর মতো সার্ভিস ক্যাডারের মতো BCS স্বাস্থ্য ক্যাডারকেও ওইভাবে রূপান্তর করে স্বাধীন একটি স্বাস্থ্য ক্যাডার তৈরি করা, যার মধ্যে যারা কাজ করবেন দায়িত্ব নেবেন তারা চিকিৎসক বা ওই বিষয়ে বিশেষজ্ঞ হবেন এবং একটা DG পাবলিক হেলথ করার কোনো প্রস্তাবনা, সচিব পাবলিক হেলথ ইত্যাদিতে প্রস্তাবনা করা হয়েছে এবং এই পুরো কাঠামোটা স্বাধীন থাকবে জুডিশিয়াল সার্ভিস মতো। বিএনপি যদি ক্ষমতায় আসে এরকম কিছু করবে কি? আসলে এটা একটা পরীক্ষা নিরীক্ষার ব্যাপার আছে আর কি। এটা আমরা ঠিক স্বতন্ত্রভাবে জুডিশিয়াল কাউন্সিলের মতন বা জুডিশিয়াল সার্ভিসের মতন স্বাস্থ্য সার্ভিসটা গড়ে উঠবে কিনা, কারণ আমরা কিন্তু তার কতগুলো সোপান কিন্তু অতিক্রম করিনি। সেটা করার আগে এটা করা একটু মুশকিল হবে এই কারণে যে আমরা জানি যে একটা চেষ্টা অনেক সময় ছিল যে ক্লিনিক্যাল সার্ভিস, শিক্ষা এবং প্রশাসন এই তিনটা ভাগে কিন্তু আমরা আমাদের ক্যাডারকে প্রাথমিকভাবে বিন্যস্ত করতে চেয়েছিলাম। সেটি করা গুরুত্বপূর্ণ, কারণ আমাদের ভিতরে একটা প্রবণতা রয়েছে শিক্ষকদের ভিতরে, যারা শিক্ষকতা করেন তারা আবার একই সাথে ক্লিনিক্যাল সার্ভিস। আমাদের যে প্রস্তাবনাটা আছে স্যার সেটা তিনটা প্রস্তাবনা। একটা হলো যে বর্তমানে যেটা একটা সেবা ক্লিনিক্যাল সার্ভিসেস, একটা হলো শিক্ষাতে যারা আছেন তারা তো সব টিচারদের তো একটা অ্যাডমিনিস্ট্রেশন প্রয়োজন হবে। টিচার হলো তো তাকে প্রিন্সিপাল হতে হবে, টিচার হলো তো তাকে ডিপার্টমেন্টের হেড হতে হবে, বা টিচারদের মধ্য থেকেও তো কাউকে DG হতে হবে। আর একটা হলো ক্লিনিক্যাল সার্ভিসের মধ্যে একটা, ওদেরও তো লিডারশিপ লাগবে। আরেকটা হলো পাবলিক হেলথ। এই তিনটা ভাগে ভাগ করা হয়েছে। যে আমরা দেখেছি যে আমাদের দেশে ব্যুরোক্রেসি, এই প্রশাসন কিন্তু
সব কাজের ক্ষেত্রে এটা জটিলতা তৈরি করে। এগ্রিকালচারে যেমন বাংলাদেশে শহীদ জিয়া রহমানের কথা যদি মনে করে থাকেন, এগ্রিকালচারে একটা অভূতপূর্ব পরিবর্তন ওনার সময় হয়েছিল। সেটা হলো ডিজি এগ্রিকালচার যে প্রস্তাবনা দেন, ওনাদের সবার মর্যাদা সচিব মর্যাদা, এবং এই প্রস্তাবনা কিন্তু সচিবের নিচে মন্ত্রণালয় আর কেউ দেখেন না, ওই পরবর্তীতে দেখেন। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় ডিজি যেটা প্রস্তাবনা দেন, ওইটা ওনার থেকে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি যায়, আবার উঠে আবার নামে। শতভাগ মেনে নিচ্ছি যে আমলাতান্ত্রিক যে নিয়ন্ত্রণ স্বাস্থ্য ব্যবস্থাপনার উপর রয়েছে তা অযাচিত। কারণ এটা হচ্ছে একটা বিশেষায়িত একটা সেবার ক্ষেত্র, টেকনিক্যাল একটা সাইড। সচিব মহোদয়দের যোগ্যতা অপরিসীম হতে পারে, কিন্তু উনি একজন চিকিৎসক নন, এটা তাকে দিন শেষে মানতে হবে। উনি একজন চিকিৎসক শিক্ষকও নন, এটাও মানতে হবে। উনি চিকিৎসক প্রশাসকও নন, এটাও তাকে মানতে হবে। এই জায়গাগুলোতে ওনারা কিন্তু নিয়োগের কাজটা তারা করছেন, ফলে এখানে উপযুক্ত ব্যক্তিকে তারা দিতে পারছেন কি না পারছেন, সেটি বিরাট বড় একটা প্রশ্নের জায়গা রাখে আর কি। এই জায়গাগুলোতে অবশ্যই কাজ করা দরকার। যেমন আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলতে পারি যে আমাদের দেশ থেকে বিগত কয়েক বছরে বিদেশে কোনো সেমিনার সিম্পোজিয়ামে যাওয়ার জন্য সরকারি চিকিৎসকদেরকে কোনো অনুমতি দেওয়া হয়নি, কারণ তারা যে শর্ত জুড়ে দিয়েছেন সেই শর্ত প্রতিপালন করে বিদেশের কোনো একটা, আমাদের দেশের একটা খুব তরুণ একজন গবেষক বা তরুণ একজন শিক্ষক, তাকে বিদেশি কোনো সংস্থা বা আয়োজক তাকে পুরোপুরিভাবে বিমান ভাড়া, তাকে ওখানে তাকে হোটেল অ্যাকোমোডেশন, ফ্রি রেজিস্ট্রেশন, এগুলো সবগুলো দিয়ে তাকে নিয়ে যাবেন, এটা সোনার পাথর বাটি। এই প্রত্যাশা অপ্রত্যাশিত, এটা হয় না। কিন্তু এরকম শর্ত জুড়ে দেওয়ার মধ্যে দিয়ে আমরা কী করেছি, বিগত কয়েক বছর ধরে আমরা কিন্তু এই দেশে জ্ঞান প্রবাহের ক্ষেত্রে যে প্রযুক্তির হস্তান্তরের যে ক্ষেত্রটি, এটি কিন্তু কমে দিয়েছে। ফলে এটি একটি আমলাতান্ত্রিক জটিলতার একটা ব্যর্থ সিদ্ধান্ত বা অযাচিত সিদ্ধান্তের একটা ফসল, যেটার জন্য ফলভোগ দেশের মানুষকে করতে হচ্ছে। কারণ চিকিৎসকরা সমৃদ্ধ হলে সেই সুযোগটা বা সুবিধাটা বা তার ফলটা তো সাধারণ রোগীর কাছে যায়, জনগোষ্ঠীর কাছে যায়। তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। এখানে অনেক বিস্তৃততর কাজ করতে হবে, কারণ শেষ পর্যন্ত যদি এটাকে অনুমোদনও করতে হয়, সেটারও প্রক্রিয়া কিন্তু বেশ মোটামুটি যুদ্ধাবস্থার মতন একটা ব্যবস্থা হবে। তবে আমরা চিকিৎসকরা এটা চাই কিনা সেটা তাদেরকে কিন্তু বুঝতে হবে প্রথমে। তখন যে কোনো একটা পরিবর্তন প্রথমে কিন্তু একটা অনীহা বা নেতিবাচকতার জায়গায় নেয়, বলে তারা হয়তো মনে করবেন যে এতদিন যে ব্যবস্থাপনার মধ্যে ছিলাম সেটা তো ঠিক, কিন্তু অথচ তারা নিজেরাও কিন্তু বোঝেন যে বছরের পর বছর কিন্তু তারা মেডিকেল অফিসার বা কারেন্ট চার্জে জুনিয়র কনসালটেন্ট হিসেবে তার চাকরি জীবন শেষ করছেন। তার উন্নতির পথ নির্দেশনা যে এরকম একটা উন্মুক্ত বা স্বাধীন, স্বতন্ত্র, স্বায়ত্তশাসিত ব্যবস্থাপনা যে উনি পেতে পারেন, সেটা তাকে বুঝতে হবে আগে। ফলে চাহিদাটা নিচ থেকে তৈরি হলে নিশ্চয়ই উপরের দিকে এটাকে সমাধান করা কঠিন হবে না। প্রায়শই একটা অভিযোগ পাওয়া যায় যে রাজনৈতিক দলগুলো যে নির্বাচনমুখী ম্যানিফেস্টো বা সংস্কারের যে প্রস্তাবনা দেয়, সেগুলো কিন্তু তারা যখন রাষ্ট্র ক্ষমতা যায় প্রায়শই বাস্তবায়ন করে না। এটার অন্যতম একটা কারণ হিসাবে বলা হয়ে থাকে, জনপ্রিয় পদক্ষেপগুলো নেওয়ার ক্ষেত্রে তারা বাধার সম্মুখীনটা হয় তার দলের অন্যান্য যারা গ্রুপ আছে, তারাই কিন্তু একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করে। বিএনপি কি এই ধরনের প্রেশার গ্রুপ থেকে উঠতে পারবে? প্রেশার গ্রুপ নেই এটা বলা যাবে না। রাজনৈতিক দলের ভেতরে গোষ্ঠী স্বার্থ বলবো না, গোষ্ঠী চাহিদা থাকে। একটা গ্রুপ তারা তাদের মতন করে যেটা ভাবে সেটা যুক্তিসঙ্গতভাবে তারা তুলে ধরার চেষ্টা করে, ফলে একটা কনফ্লিক্ট এরিয়া তৈরি হয়। তবে দিন শেষে আমরা আমাদের নেতৃত্বের প্রতি আমাদের অগাধ বিশ্বাস এবং আস্থা রয়েছে, কারণ আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবকে দেখেছি যে উনি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তিনি কিন্তু খুব সহজ সিদ্ধান্ত নিতেন, কঠিন সিদ্ধান্ত খুব সহজে নিতেন। তো ফলে তারই ধারাবাহিকতায় যে উত্তরাধিকার জনাব তারেক রহমানের মধ্যে রয়েছে, আমরা আশা করি যে সেটির প্রয়োগ তিনি যথার্থভাবে করবেন এবং জনকল্যাণ কী জিনিস তিনি ছোটোবেলা থেকে তার বাবা মাকে করতে দেখেছেন। ফলে তার জন্য এটা অত বড় চ্যালেঞ্জ হবে বলে আমার মনে হয় না, কারণ ওনার কাছে উনি জানেন যে দিন শেষে মানুষের কাছে যেতে হবে। এটা উনি খুব ভালো করে জানেন যে তাকে যদি উনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পান, তো 5 বছর পরে কিন্তু তাকে পরীক্ষা আবার দিতে হবে। সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে তাকে যারা নম্বর দেবেন তারা হচ্ছে জনগণ। তো ফলে জনগণের কল্যাণের জন্য তাদের জন্য যেটি সহজ এবং প্রত্যাশিত, তার বাইরে উনি যাবেন এটা মনে করবার কোনো কারণ নেই। চমৎকার বলেছেন স্যার। আসলে আমরা আশাবাদী হতে চাই যে আপনারা যেহেতু দায়িত্বে আছেন, এবং আমি মনে করি যে প্রাজ্ঞতা, যোগ্যতা সব মিলেই, তো অভিজ্ঞতা সব মিলেই আগামী দিনের ভবিষ্যৎ নির্মাণে হয়তো নিশ্চয়ই আপনার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাজ করবে। আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য ধন্যবাদ।
অন্য কোনো সময় আবারও কথা হবে। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ।